আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে যে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায় থেকে অনুশীলনে চলে আসলে তোমরা সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো চলো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দেখে ফেলি, এরপর পর্যায়ক্রমে বর্ণনামূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলব। তো দেখো, সর্বপ্রথম তোমাদের এখান থেকে 1 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখায় অবস্থিত? উত্তর দেখো, বাংলাদেশ 200.34 উত্তর অক্ষরেখা থেকে 260.38 উত্তর অক্ষরেখার মধ্য এবং 880.01 পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 920.41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্য অবস্থিত, তাই না? এরপর প্রশ্ন 2 নম্বরে বলা হচ্ছে কি দেখো, যে বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন? উত্তর, বাংলাদেশের উত্তরের পাহাড়গুলো যেমন চিকনাগুল, খাসিয়া ও জয়ন্তিয়া ইত্যাদির উচ্চতা মাত্র 30 থেকে 90 মিটার, আর তাই এ পাহাড়গুলোকে টিলা বলা হয়। এরপর 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে আশ্বিনা ঝড় বলতে কি বোঝায়? উত্তর দেখো, অক্টোবর থেকে নভেম্বর মাসে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিক পরিবর্তন করে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে পরিণত হতে থাকে বলে ভারতের কোনো কোনো স্থানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে এ ঝড়কে আশ্বিনা ঝড় বলে। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি দেখো, যে উপকেন্দ্র কি? ভূ অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে, আর কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নামই হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সিসমিক রিস্ক জোন কি? তো এখান থেকে উত্তরটি দেখো, 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করে। এতে যে 3টি বলয় দেখানো হয়েছে সেগুলোই হচ্ছে সিসমিক রিস্ক জোন। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখান থেকে যে বর্ণনামূলক প্রশ্নগুলি রয়েছে অনুশীলনে। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ভারতের বিভিন্ন স্থানে জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত ঘটার কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখো, জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে। জুন মাসের শেষ সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থান করার উত্তর ভারতে উত্তাপের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পায়। দক্ষিণে ক্রমশই তাপমাত্রা কমতে কমতে শেষ পর্যন্ত 27 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যায়। আচ্ছা, অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি প্রবল শক্তি সম্পন্ন নিম্ন চাপ বলয়ের সৃষ্টি হয়। এ সময় দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় হতে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে প্রবেশ না করে পাঞ্জাবের অধিক শক্তিসম্পন্ন নিম্নচাপের টানে সরাসরি পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। এ বায়ু সমুদ্রের উপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে বলে প্রচুর জলীয় বাষ্প থাকে। হিমালয় ও অন্যান্য উচ্চ পর্বতগাত্রে বাধাপ্রাপ্ত হয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, ফলে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 75% বৃষ্টিপাত এ ঋতুতেই হয়ে থাকে। এরপর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন নম্বর 2 বলা হচ্ছে দেখো, ভূমিকম্পের ক্ষেত্রে ভূ অভ্যন্তরীণ শক্তি ও প্লেট সমূহের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর, ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূকম্পন বেশি হয়। এ সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। তাদের মতে ভিত্তিশিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূলারণ হলে ভূমিকম্প হয়। এছাড়া আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড স্বস্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়ও ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরের ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূমিকম্পন অনুভূত হয়, তাই না? এরপর বলা হচ্ছে কি দেখো,
ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা অনুভূমিকভাবে আগে পিছিয়ে সরে যায়। এ ধরনের সংঘাতপূর্ণ পরিবেশে ভূমিকম্প সংঘটিত হয়। বিজ্ঞানীরা এর দুটি কারণ চিহ্নিত করেছেন। প্লেটসমূহের সংঘর্ষের ফলে ভূত্বকে যে ফাটলের সৃষ্টি হয় তা ভূমিকম্পন ঘটিয়ে থাকে। ভূ অভ্যন্তরে বা ভূত্বকের নিচে ম্যাগমার সঞ্চারণ অথবা চ্যুতিরেখা বরাবর চাপমুক্ত হওয়ার কারণে ভূমিকম্প হয়ে থাকে। অতএব ভূমিকম্পের ক্ষেত্রে ভূ অভ্যন্তরীণ শক্তি ও প্লেটসমূহের ভূমিকাই মুখ্য। আচ্ছা, এরপরে দেখো যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের পরে কিন্তু তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? উত্তরটি কিন্তু হবে 1 গ নাম্বার বান্দরবন। এরপরে দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে, অনুচ্ছেদটি পড়ে 2, 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো অনুচ্ছেদে বলা হচ্ছে, রিস্তানা ডিসেম্বরের মাসের এক বিকালে বাবা মায়ের সাথে মেলায় যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয়, তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়। তো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, এখান থেকে দেখো যে রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে? উত্তরটি কিন্তু এখান থেকে হবে ক নাম্বার উত্তর পূর্ব মৌসুমী বায়ু, তাই না? এবার 3 নম্বর বলা হচ্ছে, উক্ত বৃষ্টিপাতে কোন ফসল উৎপাদিত করা যায়? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার গম। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে জলবায়ুর পরিবর্তনের ফলে নিচের কোনটি ঘটে? তো এখান থেকে উত্তরটি কিন্তু হবে 1, 2, 3 অর্থাৎ ঘ নাম্বার। আচ্ছা, এরপর দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে তোমরা একটু উদ্দীপকটিকে খেয়াল করবে। উদ্দীপকে দুটি চিত্র দেওয়া হয়েছে। প্রথম চিত্রে বাংলাদেশের মানচিত্রের অংশবিশেষ এবং দ্বিতীয় চিত্রে বাংলাদেশের মানচিত্রের অংশবিশেষ, তাই না? বাংলাদেশের মানচিত্র থেকে দুই চিত্র তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। তো চলো আমরা ক খ গ খ প্রশ্নজাতির উত্তর একটু দেখে ফেলি। তো দেখো এখান থেকে পাঠ্য বইয়ের অনুশীলনীর 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বরে বলা হচ্ছে কি যে বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? উত্তর, বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয় কেন? উত্তর, বস্তুত বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাংশের পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি বঙ্গোপসাগরে প্রবাহিত নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। বাংলাদেশের ভূখণ্ড উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশই ঢালু হয়ে অবস্থিত। ফলে বাংলাদেশের নদ-নদী, উপনদী ও শাখা নদীগুলো উত্তর দিক হতে দক্ষিণে অর্থাৎ বঙ্গোপসাগরে অভিমুখে প্রবাহিত হয়। এরপর গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো যে মানচিত্রের এ চিহ্নিত অঞ্চলটির ভূপ্রাকৃতিক গঠন ব্যাখ্যা করো। উত্তর, মানচিত্রের এ চিহ্নিত অঞ্চলটি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চতুর্ভূমি। বাংলাদেশের মোট ভূমির 8% এলাকা নিয়ে এ অঞ্চল গঠিত। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে গ্লাইস্টোসিন কাল বলা হয়। এ সময়ের বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চতুর্ভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। গ্লাইস্টোসিন কালের সোপানসমূহকে 3 ভাগে ভাগ করা যায়, যত বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এ অঞ্চলের মাটি ধূসর ও লালচে বর্ণের। এরপর দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, চিত্রের বি ও সি চিহ্নিত অঞ্চলের কোনটিতে অধিক কি পরিলক্ষিত হবে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো। আচ্ছা, তো উত্তরটি এখান থেকে তোমরা একটু দেখো। উত্তরে বলা হচ্ছে, চিত্রের বিচিহ্নিত স্থানটি টারশিয়ারি যুগের পাহাড় সময়ের নির্দেশ করায়। এখানে ছোট বড় পাহাড় পর্বত অধিক পরিলক্ষিত হবে এবং সি চিহ্নিত অঞ্চলটি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বিধায় এখানে নদী নালা সহ অধিক ঘনবসতি পরিলক্ষিত হবে। বি স্থানটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহেও যা বাংলাদেশের মোট ভূমির 12% এলাকা নিয়ে গঠিত হয়েছে। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অন্যদের অন্তর্গত। আচ্ছা, এই অঞ্চলের অন্তর্গত, তাই না? আবার ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও সুবিগঞ্জ জেলার দক্ষিণের
পাহাড়গুলি নিয়ে এই অঞ্চল গঠিত। ফলে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং সহ ছোট বড় বেশ কিছু টিলা জাতীয় পাহাড় টাসিয়ার যুগের পাহাড় হিসেবে আমাদের ভূখণ্ডে শোভা পাচ্ছে। আর সি চিহ্নিত অঞ্চলটি হল সম্প্রতিকালের প্লাবন সমভূমি। বাংলাদেশে প্রায় ৮০% ভূমি নদী বৈধৃত এক বিস্তীর্ণ সমভূমি। তবে এই সমভূমি একদিনে সৃষ্টি হয়নি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। ফলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর তাই সম্প্রতিকালের প্লাবন সমভূমিতে ঘনবসতি অধিক পরিলক্ষিত হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপর আমরা ২ নং সৃজনশীলটির উত্তর দেখার পূর্বে এখান থেকে একটু উদ্দীপকটি দেখে নিই, চলো। আচ্ছা, তো দেখো এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে সাব্বির সাহেব টেলিভিশনে দুর্যোগের উপর প্রতিবেদন দেখেছিলেন। প্রতিবেদনটিতে দেখাচ্ছিল ফিলিপাইনের একটি শহর হঠাৎ কেঁপে ওঠার শহরটির বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গিয়ে কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রতিবেদন দেখে সাব্বির নিজের দেশে এর ভয়াবহতা প্রতিরোধে পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করে। তো চলো আমরা ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর একটু দেখে ফেলি। এখান থেকে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে চিকনাগুল কি? বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়সমূহের মধ্যে অন্যতম একটি পাহাড় হচ্ছে চিকনাগোল। খ নম্বর বলা হচ্ছে কালবৈশাখী ধারণাটি ব্যাখ্যা করো। কালবৈশাখী এক প্রকার ঝড়। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ায় বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক হতে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়ে যে ঝড়ের সৃষ্টি করে সে ঝড়কেই কালবৈশাখী ঝড় বলা হয়। আচ্ছা, এরপর গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, উক্ত প্রতিবেদনটিতে সাব্বিরের দেখা দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উত্তর, প্রদত্ত প্রতিবেদনটিতে সাব্বিরের দেখা দুর্যোগটি হলো ভূমিকম্প জনিত দুর্যোগ। ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূমিকম্পন বেশি হয়। এ সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। তাদের মতে ভিত্তিশিলা চুক্তি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয়। এছাড়া আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়ও ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূ নিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়, তাই না? ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুত ঘটলে ভূমিকম্প হয়। এছাড়া পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা অনুভূমিকভাবে আগে পিছে সরে যায়। এ ধরনের সংঘাতপূর্ণ পরিবেশের ভূমিকম্প সংঘটিত হয়। বিজ্ঞানীরা এর দুটি কারণ চিহ্নিত করেছেন। প্লেটসমূহের সংঘর্ষের ফলে ভূত্বকে যে ফাটলের সৃষ্টি হয় তা ভূমিকম্পন ঘটিয়ে থাকে অভ্যন্তরের বা ঘটিয়ে থাকে। এটুকু পর্যন্ত তোমরা উত্তর করে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সাব্বির দুর্যোগটির ঝুঁকি মোকাবেলায় কি ধরনের পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করেন, গঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা করো। উত্তর দেখো, সাব্বির দুর্যোগটি ঝুঁকি মোকাবেলায় ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তির যা করণীয় সে ধরনের প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেন। তো তারপরে দেখো বলা হচ্ছে যে দুর্যোগ মোকাবিলায় বাড়িতে একটি ব্যাটারি চালিত রেডিও এবং টর্চ ব্যাটারি সবসময় রাখা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখা, বাড়ির গ্যাস, পানি ও বিদ্যুতের মেইন সুইচ কোথায় তা জেনে রাখা এবং এগুলো কিভাবে বন্ধ করতে হয় তা শিখে রাখা, বাড়ির সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত করা, হাসপাতাল, ফায়ার ব্রিগেড প্রভৃতির ফোন নাম্বারের সাথে রাখা, স্কুলে বাচ্চাদের ভূমিকম্প সম্পর্কে ধারণা দেওয়া, ভূমিকম্পের সময় কি করতে হবে তা শিখিয়ে দেওয়া, খেলার মাঠে থাকাকালীন সময়ে দালান কোঠা থেকে দূরে থাকা ইত্যাদি। আর ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তির করণীয় এসব ব্যবস্থা গ্রহণ করা হলে ভূমিকম্প ঘটে যাওয়া সত্ত্বেও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সহজ হবে। তাই বলা যায় সাব্বির সাহেব উক্ত দুর্যোগ তথা ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় উপরোক্ত পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাই অনুভব করেন। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এছাড়াও এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে নিজেরাই পড়ে ফেলতে পারবে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।